তো কম্পিউটারের অন পেজ অ্যানালাইসিস, কম্পিউটার অন পেজ অ্যানালাইসিস করার আগে কম্পিউটারের মানে অন পেজটা কি এটা একটু আগে একটু বলে নিই। অন পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতর থেকে, যেটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল থাকে আমরা যেটা দেখি, হ্যাঁ, সেটা একটা ওয়েবসাইটের বাহিরের অংশ, ঠিক আছে। এটার ভিতর থেকে যেখান থেকে হচ্ছে আপনার পোস্ট করা হয়, যেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন কিছু আপলোড করা হয়, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরের পার্ট। সেটা একটু ভালোভাবে যদি আপনাদেরকে বলি যে একটা জিনিস আপনারা কি দেখেন, আহ, যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট গুলোর কথাই যদি বলি, আমরা কি একজন আরেকজনের ফেসবুকের প্রোফাইল গুলো দেখতে পাই না? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু ওইখানটা কি আমরা পোস্ট করতে পারি, বা ওইখান থেকে আমরা কোনো প্রকার কিছু করতে পারি? কিন্তু আমাদের নিজেদের প্রোফাইল থেকে কিন্তু আমরা সেটা করতে পারি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, বিষয়টা জি অনেকটা ভাইয়া। ওই রকমই। যে আপনারা যেটা সচরাচর আমরা যে সকল ওয়েবসাইট গুলো দেখি, সেই ওয়েবসাইটের হচ্ছে আমরা যেটা দেখি এটা হচ্ছে বাইরের পার্ট, হ্যাঁ, আর হচ্ছে এটাকে ফ্রন্ট এন্ড পার্ট বলে, হ্যাঁ। আর এটা ব্যাক এন্ডে যে কাজগুলো করা হয়, যেখান থেকে হচ্ছে পোস্ট করা হয়, যেখান থেকে হচ্ছে আপনার ইয়ে করা হয়, ওইটাকে বলা হয় ব্যাক এন্ড পার্ট। তো এই ব্যাক এন্ড পার্ট থেকে যে এসইওর কাজগুলো করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। ক্লিয়ার? জি ভাইয়া। তো এই অন পেজ আমাদের কম্পিটিটর যারা, তারা তাদের ব্যাক এন্ড থেকে, হ্যাঁ, তারা তাদের ব্যাক এন্ড থেকে যে কাজগুলো করছে, এগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে, এগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, করে দেন আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তারা কি করছে, ঠিক আছে। দেন হচ্ছে তাদের আম, যে গুগলের কি এখানে কিছু রুলস রেগুলেশন থাকে, সেই রুলস রেগুলেশন তারা মেনটেন করছে কিভাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করে বের করব। হুম, এটার জন্য আমাদের কিছু জিনিস লিখে রাখতে হবে। সবাই খাতা কলম হাতে রাখেন। তারপর হচ্ছে আমাদের এসইও কোয়াকের একটু হেল্প লাগবে। সো খাতা কলম সবাই সাথে আছে তো? জি ভাইয়া আছে। ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া আছে। প্রত্যেকে খাতা কলম, যারা খাতা কলম সাথে নিয়ে বসেন নাই প্রত্যেকেই খাতা কলম সাথে নিয়ে বসেন এখনই। 2 মিনিট সময় দিলাম। এক মিনিট একটু শিট গুলো বের করে নিই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাইয়া। দেখা যাচ্ছে। জি ভাইয়া।
ইউআরএল ক্যারেক্টার, তারপরে হচ্ছে ক্যানোনিক্যাল, টাইটেল ক্যারেক্টার্স, মেটা ডিসক্রিপশন ক্যারেক্টার, ইমেজ, কি ভাই মেটা ডেসক্রিপশন? মেটা ডিসক্রিপশন ক্যারেক্টার। ডেসক্রিপশন বানানটা একটু কি ভুল হয়েছে? হ্যাঁ বানানটা বলেছে। আচ্ছা, টি আই ইউটা হবে না, টি আই ইউটা ইউ হয়ে হবে গেছে না। না? আচ্ছা দাঁড়া, জি জি। হ্যাঁ এখন ঠিক আছে। আর কোথাও ভুল আছে? নাই। আবার ইউআরএল হেডিং, হ্যাঁ ডেসক্রিপশনে হবে না? ভাই এটা রেডিও না রেশিও? রেশিও। আবার টি হবে মনে হয়।
গত ক্লাসে করছিলাম কি দিয়ে জানো, গলফ দিয়ে করছিলাম না? জি ভাইয়া। ভাইয়া ওয়াচ দিয়ে করছিলাম আমরা। ওয়াচ, আচ্ছা ঠিক আছে ওয়াচ। হ্যাঁ, ওয়াচ ওয়াচ দিবে। এটাই ছিল। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসইও কোয়াকের হেল্পটা নিতে হবে। আরেকটা টুলস এর হেল্প লাগবে, সেটা হচ্ছে এসইও মেটা। হ্যাঁ, এই দুইটা টুলস এর হেল্প আমাদের লাগবে। আমাদের কিওয়ার্ডটা আগে বসায় নেই। তারপর হচ্ছে ইউআরএল, এই তো কম্পিটিটর, ইউআরএলটা দিলাম, তাই তো। তারপরে কি আসতেছে, ইউআরএল ক্যারেক্টার, তাই না? তো একটা ওয়েবসাইটের গুগলের রুলস অনুযায়ী এখন আজকে যেগুলো দেখব এগুলো হচ্ছে যে কম্পিটিটর কি পরিমাণ গুগলের রুলস গুলোকে অন পেজে ফলো করছে। হ্যাঁ, অন পেজ এসইওটা মূলত হচ্ছে গুগলের রুলস গুলো ফলো করা। গুগল কিছু আপনাদেরকে এসইওর জন্য রুলস করে দিছে, বা হচ্ছে যেটা মানে রিডারদের পারপাস থেকে, বা রিডাররা কোন জিনিসগুলো কি দেখতে পছন্দ করে, কিভাবে কতটুকু থাকলে জিনিসটা দেখতে সৌন্দর্য বৃদ্ধি পায়। হ্যাঁ, এভরিথিং অ্যাকচুয়ালি এগুলোর উপর ডিপেন্ড করে গুগল একটা রুলস রেগুলেশন নিয়ে আসছে। হ্যাঁ, এসইওর ক্ষেত্রে বা হচ্ছে একটা পোস্টের ক্ষেত্রে, একটা যখন আপনি আর্টিকেল পোস্ট করেন সেই পোস্টের ক্ষেত্রে। তো এই যে আপনি যে রুলসটা এখন আছে সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। তো এটা কিভাবে করবেন, হ্যাঁ, এই জিনিসগুলো এখন একটু লিখে রেখে নিবেন আর হচ্ছে দেখবেন। প্রথমে যেটা আসতেছে ইউআরএল ক্যারেক্টার। ইউআরএল ক্যারেক্টারটা কি? এখানে ক্যারেক্টার বলতে হচ্ছে একটা মাপ, ঠিক আছে? আমরা যে ইউআরএলটা দেখতেছি, এই যে ইউআরএলটা, এটার একটা মাপ আছে। হ্যাঁ, এই এটার যে মাপ আছে সেই মাপ এর ভিতরে এইটা আছে কি নাই সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, তো এটার মাপটা কত? এটার মাপ হচ্ছে 10 থেকে 70 ক্যারেক্টার, কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে মানে গুগলের রুলস অ্যাকচুয়ালি 10 থেকে 70 ক্যারেক্টার। হ্যাঁ, কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার 10 থেকে 60 ক্যারেক্টার। আপনি নিজে যখন কাজটা করতে যাবেন, ঠিক আছে, আপনি নিজে যখন করতে যাবেন তখন সেটাকে আপনি 10 থেকে 60 ক্যারেক্টারের ভিতর রাখবেন। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। তো এখন যেটা বললাম এটার জন্য আমাদেরকে এসইও কোয়াকের হেল্প নিতে হবে, প্লাস আপনি নিজেও ম্যানুয়ালি এটাকে চেক করবেন। তো এই যে ইউআরএল ক্যারেক্টার, এটাকে আপনি কিভাবে চেক করবেন? এটাকে চেক করার জন্য আপনাকে আরেকটা টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার। ওয়ার্ড কাউন্টার, এই যে এটাকে ইউজ করতে হবে আপনাকে এখানে। কিভাবে করবেন? ইউআরএলটা কপি করছি না আমি এখান থেকে, এই যে এটাকে আমি কপি করলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা কত ক্যারেক্টার? 46 হ্যাঁ, 47, 46, 7 47। তো যদি এসইও কোয়াকে যে একটু আমরা দেখে আসি। হ্যাঁ, এসইও কোয়াকটা ওপেন করলাম। তো এসইও কোয়াকে আপনি ক্লিক করার পরে এখানে ডায়াগনোসিসে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ডায়াগনোসিস, এটাতে ক্লিক করেন। আচ্ছা, ও কম দেখাচ্ছে কেন? উনচল্লিশ ক্যারেক্টার দেখাইতেছে, এখানে আমি দেখতেছি 46 ক্যারেক্টার। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখানে যদি এটা বাদি, হ্যাঁ আচ্ছা। আপনি অ্যাকচুয়ালি আমরা যেটা করছি আমরা এইচটিটিপিএস সহ নিছি, আর এখানটা হচ্ছে এইচটিটিপিএস ছাড়া কাউন্ট করছে।
কোনো প্রবলেম নেই, যে ওইখানে এসটিডিএফ সহ কাউন্ট করছে, এখানে আমরা কোনো সমস্যা নেই এক্ষেত্রে। ঠিক আছে, আপনি এসটিডিএফ সহ কাউন্ট করতে পারেন, এসটিডিএফ ছাড়াও কাউন্ট করতে পারেন। তো যেটা থাকবে, হ্যাঁ, 47 ক্যারেক্টার। সো আমাদের কত ক্যারেক্টারের ভিতরে, কত কত থেকে কত ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে? 10 থেকে 60। 10 থেকে 70। ঠিক আছে, স্ট্যান্ডার্ড 60। জি, স্ট্যান্ডার্ড হ্যাঁ, টা হচ্ছে স্ট্যান্ডার্ড 10। হচ্ছে 10 থেকে 60। জি। আর গুগল এভাবে আপনাকে 10 থেকে 70 ক্যারেক্টার পর্যন্ত যেতে দিবে। তো এইখানটায় সে কি ফলো করছে, তো গুগলের রুলস ফলো করার কারণে গুড দিয়ে দিলাম, গুড দিয়ে রেড মার্ক করে দেই। তারপরে আসেন ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যালটাকে একটু ভালো করে বুঝে নেন। কোনটা কি? হ্যাঁ, হ্যালো জি বলেন। ভাই, এখানে আমরা গুড কেন দিছি আরেকবার বলবেন একটু? সরি, ওই এখানে ইয়াতে আপনি চাইলে এখানে ইয়েস নো ইউজ করতে পারেন, আপনি চাইলে হয়তো অন্য কিছু ইউজ করতে পারেন। এমনি এখানে আপনি তো দেখাইছেন ক্যারেক্টার 47 ক্যারেক্টার, এরপর গুড কেন দিছেন এটা আরেকবার বললে আচ্ছা, ভালো গুড হয়। কেন দিলাম, ব্যাড কেন দিলাম? গুড এই জন্য দিলাম, সে গুগলের রুলসটা ফলো করছে, তাই গুড দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, সো ক্যানোনিক্যালটা আচ্ছা, তো এইখানটাতে দেখেন আহ, প্রথমটা, ঠিক আছে, তো প্রথমটা যেটা আছে আমাদের, ঠিক ওইটাই। হ্যাঁ, সেকেন্ড যেটা আছে, আহ, ওইটাতে আমি একটু হালকা চেঞ্জ করে দিলাম, ইউআরএল যেটা ছিল সেটা থেকে একটু চেঞ্জ করে দিলাম, তাই না? তারপরে যেটা আছে ওইটাও চেঞ্জ করে দিলাম, তারপরে বাকি যেগুলো আছে সবগুলোই চেঞ্জ করে দিলাম। এখন এখানটাতে আপনি যদি এই ইউআরএলটাকে কপি করেন,
করে এখানটাতে পেস্ট করেন, আপনি এই ওয়েবসাইটে যেরকম চলে আসতেছেন, আপনি যদি ঠিক সেম এই ইউআরএলটাকে কপি করেন, এখানটায় পেস্ট করেন, আপনি কিন্তু এই ওয়েবসাইটেই চলে আসতেছেন। আবার এটাতে করেন, কি একই ওয়েবসাইটে চলে আসতেছেন। ইউআরএলটা আপনি যেভাবে দিচ্ছেন সেভাবেও থাকতেছে না, ইউআরএলটা ওই যে প্রথমে যে ইউআরএলটা ছিল ওইটাই কিন্তু আছে। হ্যাঁ, ইউআরএলটাও কোনো চেঞ্জ হয় নাই। আপনি চেঞ্জ করে দিলে কি হবে, এখানে যে ইউআরএলটা আছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে বারবার। সো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে ক্যানোনিক্যালের মাধ্যমে। আপনার ওয়েবসাইট যদি ক্যানোনিক্যাল করা না থাকতো, ঠিক আছে, আপনার ওয়েবসাইট যদি ক্যানোনিক্যাল করা না থাকতো তাহলে হচ্ছে আপনি এটা দিয়ে সার্চ করতে, মানে এটা দিয়ে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, বাকিগুলো হচ্ছে আপনার এগুলো সাথে আপনি আর ক্যানোনিক্যাল করেন এই ওয়েবসাইট, এই লিঙ্ক গুলোর সাথে আর এটার কোনো ক্যানোনিক্যাল করেনি। তখন কি হতো জানেন, এটা লিখে যদি আমি সার্চ করতাম 404 পেজ আসতো, হয়তোবা অন্য কোনো পেজ আমাকে শো করতো। বিষয়টা তখন ওইরকম হইতো। ক্যানোনিক্যাল করার কারণে এই ইউআরএল গুলো, এই এই বাকি যে আপনার 4টা ইউআরএল আছে, হ্যাঁ, এই 4টা ইউআরএল এই প্রথম ইউআরএলটাকে ডিটেক্ট করতেছে। এই 4টা ইউআরএল দিয়ে বোঝাচ্ছে যে এই প্রথমটাকে, বুঝতে পারছেন? না ভাই, আরেকবার বলেন। বুঝেন নাই? আমাদের ইউআরএল, মেইন ইউআরএল, আমাদের ইউআরএল তো এইটা, তাই না? আপনি ক্যানোনিক্যাল করার মাধ্যমে আপনি এটাকে যেভাবেই সার্চ করতেছেন ঠিক এই ইউআরএল এই চলে যাচ্ছেন। এটা হচ্ছে ক্যানোনিক্যালের মাধ্যমে। সো যদি ক্যানোনিক্যাল করা না থাকতো, একটা ওয়েবসাইটে যদি ক্যানোনিক্যাল করা না থাকে তাহলে কি হয়, তাহলে এই ইউআরএলটাতে আপনি যদি এই ইউআরএল লিখে সার্চ করেন, এই ইউআরএল এ কখনো আসবেন না, হয় 404 পেজ আসবে, না হলে অন্য একটা ইউআরএল দেখাবে আপনাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানটাতে নেট ব্রাউজিং করেন গত হচ্ছে ধরেন 10 বছর বা 15 বছর যাবত ধরে নেট ব্রাউজিং করতেছেন কেউ আছেন এখানে? যে আমি ভাই 2004-05 এরকম তখন থেকে নেট ইউজ করতেছি। নর্মালি মেল ইউজ করতেছি, এরকম কেউ আছেন যে ভাই 2004-05 থেকে আমি মেল ইউজ করতেছি, বা মোটামুটি ভাবে ওই ওই সময় থেকে আমার ইন্টারনেট ব্রাউজিং চলতেছে? নাই, একজনও নাই। 2012-র পর থেকে আছে। না, 12-র পর থেকে হইলো, 12-র পর থেকে, আচ্ছা যাই না, অনেক সব সময় তখন থেকে অ্যাকচুয়ালি হওয়ার কথা না। আচ্ছা, আপনি কি কখনো এরকম দেখছেন যে পুরো ওয়েবসাইটের ইউআরএলটা বা পুরোটা যদি না লিখে আমরা যদি কখনো সার্চ করতাম তাহলে আমাদেরকে ইরর দেখাইতো একটু ভুল হইলে? এরকম দেখছেন? জি ভাইয়া। কেন হয়তো এটা জানেন? ক্যানোনিক্যাল করা ছিল না তখন। তখন ওই ক্যানোনিক্যালের বিষয়টা তখন ওইভাবে ছিল না। 2008-10-এর দিকেও যারা ইউজ করছেন তারাও জিনিসটাকে বুঝতে পারবেন। হ্যাঁ, 10-এর আরো, দিকে হইতো না। জি 10-এর দিকে হইতো, 10-এর দিকেও হইতো, 10-11-র দিকেও হইতো। হ্যাঁ, তো তখন যদি আপনি দেখা যেত কি আমরা যদি কোনো কিছু একটা সার্চ করতাম, আম, কি হইতো, আমাকে ফুল ওয়েবসাইটের ইউআরএলটাকে যেভাবে ছিল ঠিক ওইভাবেই আমাকে সার্চ করতে হইতো। টাইপ করে সার্চ করতে হইতো। হ্যাঁ, এছাড়া আপনি কিন্তু সার্চ করতে পারতেন না, বা ওইভাবে সার্চ করলে হয়তো আমরা পাইতাম না। তো এটাই ছিল, মানে তখন ক্যানোনিক্যাল করা থাকতো না ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে, যার কারণে ওইভাবে চলে আসতো। বিশেষ করে ফেসবুকই আপনি যদি তখনই 2012 বা 10-এর দিকে যদি আপনি ফেসবুকটা যদি আপনি ইউজ করেন বা ওই সময় থেকে যদি আপনি সার্চ করে দেখেন, তখনও কিন্তু সেম জিনিসটাই ছিল যে আপনাকে ফেসবুক লিখতে গেলে https www.facebook.com লিখে তারপর জয়েন করতে হইতো।
আপনি দুই- সরাসরি fb.com লিখে জয়েন করতে পারবেন না, যেটা এখন জি পারেন। ভাই 2012-তেও www.facebook.com আচ্ছা পুরোটা লিখতে হতো, জিমেলও পুরোটা লিখতে হতো। হ্যাঁ, কিন্তু এখন দেখেন, এখন আপনি যদি জাস্ট fb.com লিখে সার্চ করেন, আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে আসবে। এই যে হ্যাঁ আপনাকে সরাসরি এখন ফেসবুকে নিয়ে আসছে। তো এটা একমাত্র হচ্ছে ক্যানোনিক্যালের কারণে। আচ্ছা হ্যাঁ, তো এটা কেন করা হয়? এটা করা হয় এই কারণে, না হলে ফেসবুক, আপনি না হলে গুগল এই যে প্রত্যেকটা ইউআরএল কে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ইউআরএল কে মানুষ তো সবসময় সচরাচর একভাবেই সার্চ করেন, তাই না? এই যে আমরা fb.com লিখে সার্চ করতেছি, আমরা facebook.com লিখে সার্চ করতেছি, বা আমরা শুধু ফেসবুক লিখে সার্চ করতেছি, ঠিক না? তো এই যে fb.com লিখে সার্চ করলে, যে এখন ধরে আমি যদি সবসময় অ্যাকাউন্টিক্যাল করা না থাকতো ওইখানটাতে, তো ওইটাকে আলাদাভাবে একটা র্যাঙ্ক দিত গুগল। আবার facebook.com যেটা, সেটাকে আলাদাভাবে র্যাঙ্ক দিত। তো গুগল তখন কনফিউশনে পড়ে যেত অ্যাকচুয়ালি কাকে আসলে র্যাঙ্কটা দিবে। এটার কারণে আপনার এই ক্যানোনিক্যালটাকে নিয়ে আসা হয়। সো এখন প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে এই ক্যানোনিক্যালটা করা থাকতে হয়, এটা এসইও এর একটা রুলস এর ভিতর। যদি যার কারণে আপনাকে যেভাবেই সার্চ করা হোক না কেন, ইউআরএলটাকে আপনাকে যেন মেইন ইউআরএল যেটা থাকে সেটাতেই যেন পাঠানো হয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন কি ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। কারো জি কি ভাইয়া। কোনো কনফিউশন আছে? আপুদের কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো এই ক্যানোনিক্যালটা করা আছে কি নাই সেই জিনিসটা আমাদের চেক করতে হবে। তো এটা চেক করবেন কিভাবে? কন্ট্রোল ইউ দিবেন, কন্ট্রোল ইউ, দেন দিবেন হচ্ছে কন্ট্রোল এফ, তারপরে এখানটা লিখবেন ক্যানোনিক্যাল, সি এ এন ক্যা নো ভুল করলাম, কন্ট্রোল ইউ কন্ট্রোল এফ, তারপর CANO ক্যানোনিক্যাল লিখবেন, NICAL দেন এন ক্যানোনিক্যাল। এন একটা হবে মনে হয় ভাই। CANO হবে ভাই। দাঁড়ান আমি ভুলে গেলাম, এটা কিরকম হইলো? ইউ এফ, তারপর দেন এখানটায় লিখবেন ক্যানোনিক্যাল। যদি ক্যানোনিক্যাল লিখার পরে দেখেন এখানে একটা দেখাচ্ছে, কোন জায়গায় দুইটা বা তিনটা দেখাইতে পারে, কোনো সমস্যা নাই। যদি এখানটায় দেখেন এরকম ক্যানোনিক্যাল লেখাটা চলে আসছে, তাহলে সেখানটায় হচ্ছে আপনি মনে করবেন যে না, ক্যানোনিক্যাল করা আছে, আদারওয়াইজ ক্যানোনিক্যাল করা নাই। এটা এটা ভাই এটা কোথায় গিয়ে ইয়ে করতে হবে? আবার Control- দেখাচ্ছি, আবার দেখেন, please। এই তো আপনার ওয়েবসাইট না, হুম। তো এই ওয়েবসাইটে এসে কন্ট্রোল এফ, সরি সরি কন্ট্রোল ইউ কন্ট্রোল Control ইউ, U. কন্ট্রোল এফ, তারপর হচ্ছে কন্ট্রোল এফ, তারপর লিখবেন হচ্ছে ক্যানোনিক্যাল। এই যে ক্যানোনিক্যাল লিখছেন, তারপরে চলে আসছে। এটাই হচ্ছে, এভাবে চেক করবেন ক্যানোনিক্যাল করা আছে কিনা নাই। ক্লিয়ার? তো যদি কোনো সাইটে ক্যানোনিক্যাল করা না থাকে, তাহলে সেটাকে সাজেস্ট করতে আপনাদের নিজস্ব ওয়েবসাইট গুলোতে আপনারা কিন্তু অবশ্যই ক্যানোনিক্যাল করে নেবেন। তো অ্যাকচুয়ালি আপনারা যদি কখনো সাইট বানান, অলওয়েজ সিএম ওয়ার্ডপ্রেস দিয়ে করেন। হ্যাঁ, কারণ খুব একটা আপনারা যদি কেউ ই কমার্স সাইট করেন বা হচ্ছে খুব হাই প্রোফাইলের কোনো কাজ করেন, তখন হচ্ছে কোডিং সাইট বা ওই সমস্ত। কিন্তু সচরাচর এখন যেহেতু সব থেকে পপুলার আর সব থেকে বিশেষ করে ওয়ার্ল্ডের যত সাইট আছে, তার হচ্ছে আপনার 70% বা 80% সাইট হচ্ছে আপনার
ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো এই ওয়ার্ডপ্রেস সাইট হওয়ার কারণে আপনার ওয়ার্ডপ্রেস যে সিএমএস প্রোগ্রাম সেখানে অটোমেটিকলি হচ্ছে আপনার ক্যানোনিকাল হয়ে যায়। হ্যাঁ, সো ক্যানোনিকাল করতে হবে আপনাকে, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি কিভাবে ক্যানোনিকাল করবেন এটাকে। তো ক্যানোনিকাল করা আছে, তো যেটা আছে এটা গুড। তারপরে হচ্ছে টাইটেল ক্যারেক্টার। তো টাইটেল ক্যারেক্টারটা কি, আমাদের যেই টাইটেলটা আছে, এই যে এই টাইটেলটা, ঠিক আছে, তো এই টাইটেলটা কত ক্যারেক্টারের, হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। তো একটা টাইটেলের সর্বোচ্চ 10 থেকে 70 ক্যারেক্টারের হবে। কত ক্যারেক্টার? 10 10 থেকে থেকে 70। 70। 10 থেকে 70। আর স্ট্যান্ডার্ড 10 থেকে 60। জি, ঠিক এই আছে। সব ক্যারেক্টারে কি সেম ভাইয়া? হ্যাঁ, ইউআর ক্যারেক্টার, না, টাইটেল ক্যারেক্টার? ইউআরএল ক্যারেক্টার আর টাইটেল ক্যারেক্টারটা আছে। সো এটাতে 10 থেকে 70 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, যার কারণে এখানে দেখেন লাস্টে দিয়ে 3 ডট চলে আসছে। লেখাটা ফিনিশ হয় নাই, এখানে ফিনিশিংটা হয় নাই। বুঝতে পারছেন? সো জি, এখন এটা অ্যাকচুয়ালি কত ক্যারেক্টার এটা আমরা কিভাবে বুঝবো? এটা দেখার জন্য হচ্ছে আপনাকে এসইও কোয়াকে চলে যেতে হবে। এই যে আমরা ডায়াগনোসিস আছে না, জি, এই ডায়াগনোসিস থেকে আমরা দেখব। তো এখানে দেখেন, এখানে বলতেছে হচ্ছে 106 ক্যারেক্টার। হ্যাঁ, 106 ক্যারেক্টার সে এটাকে লিখে ফেলছে। তো এখানে তার ফুল ক্যারেক্টারটা দেখা যাচ্ছে, কত ক্যারেক্টারের এখানে এটা ফুল দেখা যাচ্ছে। তো এখান থেকে এটা দেখতে পারবেন। আরেকটা দেখতে পারবেন হচ্ছে এসইও মেটা থেকে। এই যে এখানে একটা এক্সটেনশন আছে এসইও মেটা, এখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে এখানেও তারা বলতেছে কত কত 106। বলতেছে 106 ক্যারেক্টার। তো এটাকে যদি আপনি কপি করে একটু ম্যানুয়ালি চেক করেন, ভাই হ্যাঁ এটাকে, এসইউ মেটা এটাও কি অ্যাড করতে হবে? হ্যাঁ এটাও ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি এটাকে আপনি কপি করেন, এই টাইটেলটাকে কপি করলেন, কপি করে কি করবেন, ওয়ার্ড কাউন্টারে চলে যাবেন। ওয়ার্ড কাউন্টারে এসে এখানটা পেস্ট করবেন। দেখেন কত আছে, 106 ক্যারেক্টারই আছে, তাই না? তো এখানটায় হচ্ছে তখন কি দিবেন, এটা ব্যাড দিয়ে দিই আমরা, That ব্যাড সিগনেচার দিয়ে দিলাম। এটা সে গুগলের রুলস ফলো করে নাই, আমাদের জন্য এটা কি প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে গোট চিহ্নটা লাল না দিয়ে ব্যাট চিহ্নটা লাল দিলে? ব্যাট, তো এটা ব্যাট দেওয়ার কারণ হচ্ছে এটা সে এখানে ইউজ তো করে ব্যাটটা নাই। পজিটিভ। হ্যাঁ, 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 না আপনার ব্যাট। জন্য এটা পজিটিভ। আপনি এখানটা একটা আপনি যদি 60 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে পারেন, তো এটা আপনার জন্য ভালো না? না, সে না, রাখে নাই। সেটা বলতেছি না ভাইয়া, মানে কালারটা লাল দেওয়াটা ব্যাট ভাইয়া সব সময় রেড ওইটাই সিগন্যাল তো। মানে হচ্ছে যে আমি আর এখানে খারাপ। আমাকে ব্যাট থেমে যেতে হবে। হ্যাঁ, সবুজ সিগন্যালটা ওই যে ভালো, ওই সবুজ হিসেবে চিহ্নটা তো ভালো, ওই যে ওইটা হ্যাঁ। বলতেছি। গ্রিন সিগন্যাল তো সবসময় ভালো থাকে। ওইটাই তো বলছি, এই তো মানে এটা ব্যাড তো হলে নিজের জন্য আপনার জন্য ভালো ভালো, হবে। এজন্য সেটা আপনার হচ্ছে জন্য সবুজ। ভালো। হ্যাঁ, সে খারাপ করছে, তো আপনার কম্পিটিটর যদি খুব ফল্ট করে, তাহলে কি আচ্ছা, এটা বুঝছি আপনার ভাইয়া। জন্য হ্যাঁ, হ্যাঁ, ভালো না হ্যাঁ, খারাপ? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বুঝছি। হ্যাঁ, তো তারপরে আসেন মেটা ডিসক্রিপশন। সো মেটা ডিসক্রিপশন কত ক্যারেক্টার সেটাকে চেক করতে হবে। অনেক সময় দেখবেন মেটা ডিসক্রিপশন যেটা থাকে এখানটাতে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি অনেক সময় দেখবেন সচরাচর এখান থেকে দেখা যায় না, প্রপারলি দেখা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই না এখান থেকে মেটা ডিসক্রিপশনটা। সো আমি বলবো যে এখান থেকে কখনো মেটা ডিসক্রিপশনটা ওইভাবে চেক করবেন না। হ্যাঁ, ওইভাবে চেক করবেন না। মেটা ডিসক্রিপশন চেক করার জন্য অলওয়েজ যেটা করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে এসইও কোয়াকে অথবা হচ্ছে এসইও মেটা থেকে। এসইও মেটা বা এসইও কোয়াক থেকে আপনারা মেটা ডিসক্রিপশনটা দেখবেন। সো এখান থেকে যদি আপনি মেটা ডিসক্রিপশনটা দেখেন, তো
মেটা ডিসক্রিপশনটা মূলত আপনার থাকতে হয় 160 ক্যারেক্টারের ভিতরে। এখানে একটু এটা আগের ভার্সন দেখাচ্ছে, এটা আগে ছিল রুলসটা, এটা এখন আর নাই। হ্যাঁ, আগে ছিল হচ্ছে 160 থেকে 300 ক্যারেক্টারের ভিতর থাকতে হয়, বাট বর্তমানে যে রুলস, ঠিক আছে, বর্তমান যে রুলস সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের বেশি আপনি যেতে পারবেন না মেটা ডিসক্রিপশনে। আর বুঝতে লোয়েস্ট পারছেন? লোয়েস্ট হচ্ছে 120 আর সর্বোচ্চ হচ্ছে 160। সো 160 ক্যারেক্টারের ভিতরে আপনাকে আপনার মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে। তো এখানে হচ্ছে আপনাকে যদি আপনি একটু কপি করেন, কপি করে দেখেন অ্যাকচুয়ালি কত ক্যারেক্টার এখানটায় শো করতেছে। ছাপ্পান্ন ক্যারেক্টার। আপনি যদি এসইও মেটা থেকে দেখেন তারাও বলতেছে কি 56 ক্যারেক্টার। ঠিক আছে, এটা আচ্ছা কি মেটা ভালো? আমি গত 2 দিন ধরে মেটা ডিসক্রিপশন মেটা তারপরে হচ্ছে ডিসক্রিপশন নিয়ে অনেকবার বলতেছি। ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশনটা কি আপনারা কি জানেন আসলে? যে প্রোডাক্ট নিয়ে আমরা জি ভাইয়া জানি। যে জি জিনিস ভাইয়া নিয়ে আমরা কাজ বলুন তো, করতেছি টাইটেলের এটার নিচে ডেসক্রিপশন যেটা দাও। লেখা থাকে সেটা, টাইটেলের নিচে যেটা থাকে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো অ্যাকচুয়ালি মেটা ডিসক্রিপশনটা কেন লেখা হয় এটা কেউ জানেন? ভাই টাইটেলটাকে ডেসক্রাইব প্রোডাক্টটাকে করে লেখা আরেকটু জি হয়। ভাইয়া ডেসক্রাইব জানি। করে বলার জন্য, মানে একটু ডিটেলস বলার জন্য আর কি। একটু ডিটেইলসে বলা যায়। অ্যাকচুয়ালি মেটা ডিসক্রিপশনটা পড়ে যায় পুরো কন্টেন্টের একটা সামারি বোঝা যায়, পুরো জি কন্টেন্টের একটা শর্ট সামারি, তাই তো? জি ভাই। হ্যাঁ এটাই যাক। তো এখন এটাও কি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে ইমেজ। তো এখানে হচ্ছে ইমেজের যে বিষয়টা, ইমেজ এএলটি, ইমেজ অল্টার টেক্সট। হ্যাঁ ইমেজ অল্টার টেক করা আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। এই যে এখানটাতে, হ্যাঁ এখানটাতে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কি অল্টার টেক করা আছে নাকি অল্টার টেক করা নাই, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনাকে চেক করতে হবে। এই যে প্রত্যেকটা ইমেজগুলো অল্টার টেক করা আছে নাকি অল্টার টেক করা নাই। যদি অল্টার টেক করা না থাকে তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি অল্টার টেক করা থাকে তাহলে এটা ব্যাড সাইন। কিন্তু আপনাকে যখন আপনি নিজস্ব ভাবে আপনি ওয়েবসাইটের জন্য আপনার কাজ করবেন ততক্ষণ কিন্তু প্রত্যেকটা ইমেজ আপনি অল্টার টেক করবেনই করবেন। এমন কোনো ইমেজ নাই যেটার বাদ রাখবেন অল্টার টেক করা, প্রত্যেকটা ইমেজ অল্টার টেক করতে হবে, এটা বাধ্যতামূলক। তো এটা কিভাবে চেক করবেন? এটা দুইভাবে চেক করা যায়। একটা হচ্ছে এই যে এখানে আপনি ইমেজ যেটা থাকে সেটাতে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইনসেপ্টটাতে ক্লিক করবেন, করছেন? করার পরে এখানে দেখেন এএলটি লিখা আছে কিনা। এই যে দেখেন এএলটি পাইছেন লিখা। হ্যাঁ, আর যখন আপনি এই ইমেজটার উপর হচ্ছে আপনার মাউসটা রাখবেন বা এইখানটাতে যখন আপনি দেখেন মাউসটা রাখতেছেন, আপনার এই ইমেজটা কি একটু মার্ক হয়ে যাচ্ছেন না? আশেপাশের দিকগুলো কি আর মার্ক হচ্ছে? জাস্ট এই ইমেজটাই তো মার্ক হচ্ছে। সো তার মানে কি এই ইমেজের যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে এই যে এটা, মানে এই কোডটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এই ইমেজের। সো এখানে হচ্ছে এই যে যে এএলটি দেখতেছেন মানে হচ্ছে এটাকে অল্টার টেক করা আছে। কি নামে করা আছে? এই যে দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে সে অল্টার টেক করে দিছে, দেখছেন? তো এটা অল্টার টেক করা আছে। তো এরকম করে প্রত্যেকটা ইমেজ আপনি চেক করতে পারেন। আরেকটা যেটা হচ্ছে আপনি চেক করতে পারেন হচ্ছে এখানটাতে, এখান থেকে আপনি চেক করতে পারেন যে অল্টার টেক করা আছে কিনা। তো এখানে বলতেছে যে 14টা ইমেজ অল্টার টেক করা নাই। বুঝতে পারছেন? 14টা ইমেজ অল্টার টেক করা নাই। তো একটা জিনিস যেটা বলবো যে
এই ইমেজ অল্টারটেকের যে বিষয়টা থাকে এটা আপনারা সম্পূর্ণ এই এসইও কোয়াকের উপরেই ডিপেন্ডেন্ট থাকেন। হচ্ছে প্রত্যেকটা ইমেজ অ্যাকচুয়ালি অল্টারটেক আছে কি না নাই এটা চেক করাটা একটু টাফ। আপনি একটা একটা করে দেখবেন, দেখে তারপর হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আসলে কি এটা অল্টারটেক করা আছে নাকি নাই। হ্যাঁ, এটা একটু বেশি সময় সাপেক্ষের বিষয় থাকে। তো যার কারণে হচ্ছে আপনি ইমেজ গুলোতে এভাবে না করে আপনি ওইখানটায় ওইটার উপরেই ডিপেন্ড করেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো এখানে যদি দেখেন যে অল্টারটেক করা আছে তাহলে অল্টারটেক করা তাহলে ইয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে ব্যাড দিবেন। সো এখানে যদি একটা ইমেজও যদি অল্টারটেক করা না থাকে, হ্যাঁ, তাহলেও ব্যাড দিবেন, কজ অল্টারটেক ইমেজ অল্টারটেক করতেই হবে। সো এখানে তো 14টা ইমেজ অল্টারটেক করা নাই, এটা কি হবে? ব্যাড। তারপরে আসি হেডিং। হেডিং কোনটা? একটা আর্টিকেলের প্রত্যেকটা আর্টিকেলের হচ্ছে আপনার একটা মাত্র থাকে হচ্ছে মেন হেডিং বা হচ্ছে H1, ঠিক আছে? আর একাধিক থাকে ভাইয়া হচ্ছে সাব হেডিং বা H2 থেকে হচ্ছে H6 পর্যন্ত। হ্যাঁ, তো আমরা নরমালি হচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের প্রথমে যেটা দেখি সেটাকে বলা হয় H1 হেডিং। এই যে এটাকে বলা হয় H1 হেডিং। সো আপনারা যেটা দেখবেন যে প্রত্যেকটা আর্টিকেলে বা এই যে এটা এই একটা পেজে একটা মাত্র থাকবে H1 ট্যাগ, আর বাকি যতগুলা হেডিং থাকে সেগুলো হবে সাব হেডিং, H2 সেগুলো tag, হবে H2 H2 tag, থেকে H6 পর্যন্ত। এগুলো H2 থেকে H6 পর্যন্ত একাধিকবার থাকতে পারে একটা কন্টেন্টের ভিতরে, কিন্তু H1 ট্যাগ হবে একটাই। এটা কি একটাই আছে কিনা সেটা চেক করবেন কিভাবে? এটাকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করবেন, করে তারপরে হচ্ছে ইনসার্টটাতে ক্লিক করবেন। এখানে লেখা দেখবেন যে H1 লেখা আছে কিনা। এই যে H1 দেখছেন, H1 লেখা আছে। তারপরে হচ্ছে একটু নিচে যদি আসি যে এখানে আর কোনো সাব হেডিং আছে কিনা। এই যে এটা এটা একটা হেডিং মনে হচ্ছে, তো এটাকে কপি করেন, এটা সম্ভবত H2 হইতে পারে। হ্যাঁ, এই যে দেখেন H2। এরকম করে করে প্রত্যেকটা চেক করবেন। এটাও H2, নাইস, H3। এই যে এটা H3। H3, ওকে, এগুলো হচ্ছে H3। আবার যদি এটাতে একটু দেখি, এটাও H3। দেখছেন, আপনার H1 একটাই হবে, H2 H3 একাধিকবার হইতে পারে। এই যে এটাকে চাইলে তারা H2 ও দিতে পারতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এটাকে এটাকে কি বুঝতে দেখি। আবার এসইও কোয়াকে একটু আসেন। এসইও কোয়াকে আসলে এখানটায় দেখতে পারবেন যে এই যে H1 হচ্ছে একবার ইউজ করছে, H2 তারা দুইবার ইউজ করছে, H3 টা 13 বার ইউজ করছে, H4 ইউজ করছে 10 বার, H5 ইউজ করছে হচ্ছে আপনার 20 বার, ঠিক আছে? H6 ইউজ করে নাই। হ্যাঁ, কোথায় কোথায় হচ্ছে H1 ইউজ করছে, কোথায় কোথায় H2 ইউজ করছে, এটা এখান থেকে দেখতে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন।
বলতেছে যে ভাই না করে এখান থেকে তো একসাথে মানে দেখতে পারছি তাই না? হুম তো ভাই আমরা বলেন। আমরা আলাদা আলাদা করে ভাই এগুলা না দেখে এখান থেকে তো একসাথে দেখতে পারছি, তো আমরা ওগুলা আচ্ছা কেন দেখছি? আচ্ছা, কেন দেখতেছি? কজ অনেক সময় অনেক কিছু দেখা যায় হচ্ছে আপনারা এখান থেকে অনেক কিছুর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আপডেটটা দেখতে পারবেন না। ঠিক আছে, কাজ করতে গেলে সেগুলো আপনারা অনেক সময় ফেস করবেন। ঠিক আছে, আহ, যেটা হচ্ছে আবার কিছু কিছু বিষয় আছে যেটা সম্পূর্ণ এটার উপরেই ডিপেন্ডেন্ট হইতে হবে আপনাকে। যেরকম হচ্ছে ইমেজ, তারপরে একটু আসবো একটু পরে হচ্ছে আপনার টেক্সট এসটিএমএল রেশিও, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক। এই তিনটা বিষয় হচ্ছে আপনাকে সম্পূর্ণ এটার উপরেই বিষয় ডিপেন্ডেন্ট করে নিতে হবে, কজ হচ্ছে এই কয়টা জিনিস হচ্ছে আপনাকে নর্মালি ভাবে চেক করার কিছু নাই। আবার হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার চেক করে করে নেওয়াটাই আমি উত্তম মনে করি, কারণ হচ্ছে আপনি যদি এগুলো চেক করে না নেন তাহলে আপনাকে হয়তো পরবর্তীতে আহ, দেখবেন যে আপনি চেক করে দেখতেছেন একটা পাইছেন কিন্তু এখানে বলতেছে আরেকটা। বুঝতে পারছেন? এরকম হয়। ভাইয়া তো আপনি যখন যেটা চেক করে যেটাই পাবেন, ঠিক আছে, সেটার উপরেই সেটার উপরেই থাকবেন যে টুলস এটা তো ভাই বলতেছে আমারটা তো মনে হয় ভুল হয়েছে। না, রুলস যদি ঠিকঠাক মতো মানেন তাহলে আপনারটাই ঠিক, টুলস ভুল করছে। তারপরে আসেন হচ্ছে হ্যালো ভাইয়া, টেক্সট। হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে বেটার ওয়ে কোনটা? আমরা কি ইয়া থেকে নিবো নাকি টুলস থেকে দেখবো? দুইটাই করবেন, দুইটাই বেটার ওয়ে। দুইটাই করবেন। আমি যেভাবে আচ্ছা, করতেছি ওইভাবেই করবেন, দুইটাই ফলো করবেন। তো বললাম না কিছু কিছু বিষয়, যেটা তো বললাম যে টেক্সট এসটিএমএল রেশিও, তারপর হচ্ছে ইমেজ অর্ডার টেক্সট, তার গুগল অ্যানালাইটিক্স, এই তিনটা জিনিস আমাদের ফুল এটার উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। ভাইয়া বলেন। একটা ব্রেক দিলে ভালো হতো না নামাজের জন্য? হ্যাঁ ব্রেক দিব, এটা আছে অল্প একটু, এটা করেই ব্রেক দিই, খুব একটা বেশি নাই তো, অর্ধেক আছে, ওর নামাজের সময় তো চলে যাচ্ছে। ব্রেকটা 10 নিয়েই মিনিটের আসি, দিলে হবে ভাই, 10 মিনিটের ব্রেক দিলে হবে। ব্রেকটা নিয়েই আসি, নামাজের সময় চলে যাচ্ছে। সো হেডিংটা এখানটায় কি হবে, গুড হবে, সো হেডিংটা গুড দিয়ে দিই। তারপরে আসতেছে কিসে, টেক্সট এসটিএমএল রেশিও। তো টেক্সট এসটিএমএল রেশিওটা মানে কি, টেক্সট এসটিএমএল রেশিওটার মানে হচ্ছে টেক্সটের পরিমাণটা বেশি হবে, মানে আমার আর্টিকেলের পরিমাণ বেশি হবে, আর হচ্ছে এসটিএমএল যে কোডিং সেকশনটা সেটার পরিমাণটা কম হবে। এটাকে বলা হয় যে টেক্সট এসটিএমএল রেশিও। এটা হতে হবে 15%। ঠিক আছে, হ্যাঁ 15% হতে হবে। আরেকবার বলবেন? টেক্সট এসটিএমএল রেশিও, টেক্সট এসটিএমএল রেশিওটা মানে হচ্ছে আপনার টেক্সটের পরিমাণটা বেশি হবে, এসটিএমএল এর পরিমাণটা কম হবে। হ্যাঁ মানে হচ্ছে কোডিং ভাই যেটা। আপনার সাউন্ডটা ডাবল শোনা যাচ্ছে, আপনার কথাগুলো ডাবল শোনা যাচ্ছে। আমার কথা ডাবল শোনা যাচ্ছে? হ্যাঁ আর কেউ ডাবল শুনতেছেন? আমাদের তো ঠিক আছে। না না ভাই, তাহলে আমারও আপনার ঠিক ওইখানে আছে। প্রবলেম। না ভাইয়া, তো টেক্সট এসটিএমএল রেশিওটা হলো আপনি যে আর্টিকেল গুলো লেখেন, আর্টিকেলের পরিমাণটা বেশি হবে, ওয়েবসাইটে এসটিএমএল বা কোডিং সেকশনের পরিমাণটা কম হবে। তো এটা অ্যাকচুয়ালি করতে হয় কি, প্রচুর পরিমাণে আর্টিকেল পোস্ট করতে হয়,
যে আর্টিকেল গুলি আপনি পোস্ট করেন না কেন, পার আর্টিকেল গুলো হচ্ছে আপনার যদি 1000 ওয়ার্ডের বেশি আপনি কন্টেন্ট গুলো লিখেন তাহলে হচ্ছে আপনার আর্টিকেল গুলো ঠিকঠাক মতো হয় আর কি। যে ভাইয়া এটা কি ইনডেপথ আর্টিকেল বোঝাচ্ছে? হ্যাঁ। সো এখন এটা আপনি কিভাবে করবেন? এটা অ্যাকচুয়ালি ওইভাবে করার কিছু নাই, আপনাকে আর্টিকেল বেশি দিতে হবে এর মাধ্যমে। আর এটা হতে হবে আপনার 15%। হ্যাঁ, টেক্সট এইচটিএমএল রেশিওটা থাকতে হবে 15%। 15%-এর বেশিও না কমও না। এটা খুব একটা মেজর কোনো ইস্যু না, ঠিক আছে, যে এটা বেশি হইলে আপনার প্রবলেম হয়ে যাবে বা কম হইলে প্রবলেম হয়ে যাবে, বিষয়টা এরকমটা না। তবে ভাই কোনটা এইচটিএমএল কোনটা টেক্সট? এটা হচ্ছে টেক্সট, এগুলো যেগুলো টেক্সট দেখেন এগুলো হচ্ছে টেক্সট। তারপরে হচ্ছে এর ভিতরে এই যে ওয়েবসাইটটা রেডি করছে এটার জন্য এইচটিএমএল বা হচ্ছে কোডিং সেকশন লাগছে না? জি, ওইটাই হচ্ছে আপনার কি বলে এইচটিএমএল রেশিও, এইচটিএমএল। হ্যাঁ, কোডিংটা কি বলা হচ্ছে এখানে এইচটিএমএল। তো ওই এইচটিএমএল এর পরিমাণটা এখানে বেশি হয়ে গেছে, টেক্সটের পরিমাণটা এখানে কম, এটাই বোঝাচ্ছে। এবার বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এটা জাস্ট এসইও কোয়াক থেকে দেখলে হবে না? এটা হ্যাঁ, এটা হচ্ছে 15% এর বেশিও হতে পারবে না, কমও হইতে পারবে না, এটা 15% থাকতে। আর এটা খুব একটা মেজর কোনো ইস্যু না যে এটা খুব বেশি হয়ে গেছে তার মানে হচ্ছে এটা আমার জন্য খারাপ, বা খুব কম হয়ে গেছে তার মানে এটা আমার জন্য খারাপ। হ্যাঁ, কম হওয়াটা খারাপ, তবে খুব বেশি হয়ে গেছে হ্যাঁ এটা আপনার জন্য খারাপ, এটা আবার না। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি যদি দেখেন যে 15 থেকে অনেক সময় হচ্ছে আপনার 60 বা 18, হ্যাঁ এরকম হয়ে যায়, বা হচ্ছে 14, ঠিক আছে 14 হয়ে গেল, তাহলে আপনি এখানে হচ্ছে গুড বা ইয়েস যেটা ইউজ করেন না কেন দিয়ে সেটা আপনি দিতে পারেন। হ্যাঁ, কিছুটা আগে পিছনে হইলে প্রবলেম নাই। তো এটাকে আমি ব্যাড দিব, গ্রিন মার্ক করে দিব। তারপরে আসেন এএমপি। এএমপিটা কি? এএমপিটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, হ্যাঁ, মোবাইল এক্সেলারেটর পেজেস, এএমপি, এক্সেলারেটেড মোবাইল পেজেস। তো এই এক্সেলারেটেড মোবাইল পেজেস এখানে এএমপি আপনার এটাতে বোঝানো হচ্ছে যে আপনার সাইটটা কি অ্যাকচুয়ালি রেসপন্সিভ কিনা, ঠিক আছে? রেসপন্সিভ মানে বুঝেন? রেসপন্সিভ কি বুঝেন? এখানে কেউ আছেন যে ভাই আমি, বা কেউ বুঝেন রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ বলতে ভাই তাহলে ইউজার ভাইয়া ফ্রেন্ডলি তো কেউ বোঝাচ্ছে না? জি, এই ইউজার ধরনের ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি, যে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটটা কি ইউজার ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আপনার দেখতে হবে। যে আমি মোবাইলে চাইলে এটা সুন্দর মতো দেখতে পাচ্ছি কিনা, আমি এখানটায় কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ এই জিনিসটা আপনাকে চেক করতে হবে। এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য আপনাকে যে কোনো জায়গায়, এটা এখানে কোনো ইয়ে নাই, আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, আসার পরে রাইট বাটনে ক্লিক করবেন, ইনসেপ্টটাতে ক্লিক করবেন, করার পরে এইখানটাতে দেখবেন দেওয়া আছে যে এই যে এই লোগোটা দেখতেছেন না, এখানে একটা চিহ্ন দেখছেন, দাঁড়ান, এই যে এখানটায় দেখেন, এটা দেখতেছেন না? এই যে এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা একটু টেনে, এখান থেকে টেনে আবার একটু নিচে নামাইতে পারবেন, এটাকে আবার উপরে উঠাইতে পারবেন। একটু আমি নিচে নামাই দিলাম, হ্যাঁ নিচে নামাই দিলাম, এটাকে কেটে দিই, আপাতত এটাকে আপাতত কেটে দিই। প্রবলেম করতেছে,
রাইট বাটনে ইনসেপ্টটাতে ক্লিক করবেন, করার পরে হ্যাঁ চলে যাবেন। সো এটা দেখবেন এখন আপনার মোবাইল রেসপন্সিভ কি না। আপনি যে কোনো মোবাইল ভার্সনে এটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে রেসপন্সিভ 7 এত পার্সেন্ট জুম করা যাবে। তো এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনার মোর ক্লিক করলে হচ্ছে আরো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন একদম ফুল মোবাইল ভার্সন হয়ে গেছে। দেখেন আপনাকে সাইড থেকে টেনে টুনে দেখতে হচ্ছে কিছু 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 ওয়েবসাইট দেখবেন যেটাতে হচ্ছে আপনার সাইড থেকে টেনে দেখতে হবে, ফুল রেসপন্সিভ না। হ্যাঁ, ওই সকল সাইট গুলো হচ্ছে দেখেন একদম সুন্দর মতো আপনি যেভাবে খুশি আপনি যে কোনো মোবাইল ভার্সনে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এটা একটা মোবাইল ভার্সন, এখানে আপনি এই মোবাইল ভার্সনে দেখতে পারবেন। আপনি যে মোবাইল ভার্সনে দেখতে চান সেই মোবাইল ভার্সন এখানে পাবেন। হ্যাঁ, এখানে যদি আপনি আইফোন এক্স সেই ভার্সনও দেখতে পারবেন। তো আপনার মতো করে আবার আপনি এগুলোকে চেক করতে পারবেন। এই যে এটা এখন আমরা এটা কি দেখতেছি বলেন তো, এটা কি মোবাইল রেসপন্সিভ না রেসপন্সিভ না? আপনার কি মনে হয়? রেসপন্সিভ। সো এটাকে আপনি যেহেতু মোবাইল রেসপন্সিভ দেখতেছেন, তো দেখি এসইও কোয়াক কি বলতেছে, এটা কি রেসপন্সিভ? সে সিগন্যাল দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটা ফুল রেসপন্সিভ না। ঠিক আছে, সে ওয়ার্নিং দিচ্ছে, এই যে ওয়ার্নিং দিচ্ছে। সো আমরা কি দেখছি, এটা কি রেসপন্সিভ? রেসপন্সিভ না? তো এই যে দেখেন এখানেই সাংঘর্ষিক হয়ে গেছে, আপনার কথার সাথে ওনার সাংঘর্ষিক হয়ে গেছে। এখন কি করবেন? এখন আপনি কি দিবেন বলেন? আপনি নিজ চোখে দেখতেছেন এটা রেসপন্সিভ, কিন্তু ও বলতেছে এটা রেসপন্সিভ না। রেসপন্সিভ দেব। হ্যাঁ, এটাই। ভাই এটা কিভাবে দেখবো একটু দেখান তো, মানে আপনি ওয়েবসাইটে আসলেন, রাইট বাটনে ক্লিক করবেন যে কোনো জায়গাতে। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ইনসার্টটাতে যাবেন। যাওয়ার পরে এই যে এইখানটাতে আপনি দেখেন, আমি একটু মার্ক করে দেখাইলাম, এই যে নিচে দেখা যাচ্ছে না খুব একটা, দেখছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, এই যে এইখানটাতে আপনি ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন। এখন আবার পিসি ভার্সন হয়ে গেছে, এইখানটাতে পিসি ভার্সনই থাকে মূলত। তো যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন মোবাইল ভার্সনে চলে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ওকে, আবার এখানে চাইলে মোবাইলে এখান থেকে আপনি আবার রোটেটও করতে পারবেন, এই যে রোটেট করার সিস্টেমও আছে। ভাই এটা এখানে মোবাইল রেসপন্সিভ মানে আমরা চোখে দেখবো ঠিক আছে, কিন্তু এখানে পার্সেন্টেজটা কিরকম থাকবে? কিসের এই জায়গায় কিন্তু এই জায়গায় একটা পার্সেন্টেজ দেখাচ্ছে 78%। এটা জুম, এটা কি জুমের না? না না, জুমের। আচ্ছা এই যে জুম। তাহলে এখানে কোনো তো রেশিও নাই, এমনি জাস্ট দেখার উপর নির্ভর করবে আর কি। হ্যাঁ, এটা দেখার উপর নির্ভর করবে যে অ্যাকচুয়ালি আপনি এটাকে রেসপন্সিভ দেখতেছেন নাকি রেসপন্সিভ দেখতেছেন না। একটা যদি রেসপন্সিভ ছাড়া সাইট পাই, দাঁড়ান একটা আছে মেবি আমার কাছে, দাঁড়ান। ভাইয়া আমি একটা পাইছি, এটা মানে একটু করতে হচ্ছে, পুরোটা আসতেছে না। একটু লিংকটা দেন তো, আমি করি। স্ক্রিন শেয়ার করবেন? জি ভাইয়া, গুগলের সার্চ কনসোল দিয়েও তো মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা টেস্ট করা যায়। হ্যাঁ, সেটা দিয়েও করা যায়, এখান থেকেও করতে পারেন। হ্যাঁ এটা হ্যাঁ, এটা কি হইছে? এই পাশে করা যাচ্ছে না, এটা আপনি করতে পারেন, এটা আমি যেটা করছি সেটা আপনি করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে আপনাকে সাইড থেকে আপনাকে এটাকে টেনে দেখতে হচ্ছে কিনা, আপনার কোনো লেখা কেটে গেছে কিনা। একটু উপরে যান, একটু উপরে যান। হ্যাঁ, একটু উপরে যান, এখানে দেখেন এটা অ্যাকচুয়ালি ফুল রেসপন্সিভ না। কেন বলবো দেখেন, দাঁড়ান ওয়েট করেন। এই যে সাইন ইন লেখাটা দেখেন, আইএনটা পুরোটা আসে নাই, ফুল আসে নাই। সো এটাকে আপনি ফুল রেসপন্সিভ বলবেন না। হ্যাঁ, আইনটা কেটে গেছে।
এটা হয়তো জি আরো চেপে যেত। নিচে আসেন, আরেকটু নিচে আসেন। এখান থেকে দেখেন আই সেড, সেডের পর থেকে সেড দ্যাটটা এখানে আসে, কিন্তু এই দেখেন সেডটা কিন্তু একদম এই পাশে লেগে গেছে, হ্যাঁ এটা কিন্তু রেসপন্সিভ না। এই যে মানে পুরো পেজটা আসতেছে না। হ্যাঁ, পুরো পেজটা আসতেছে না। জি সো এটাকে আপনি ফুল রেসপন্সিভ বলবেন না, কিছু রেসপন্সিভ, 70% বা 60% রেসপন্সিভ। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এরকম একটা সাইট দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ভাই। ভাইয়া গুগলের যে সার্চ কনসোল টুলস দিয়ে মোবাইল ফ্রেন্ড লেটেস্ট করা হয় ওটার উপর তো মানে শিওর থাকা যায় যে হ্যাঁ, গুগলের যেই সার্চ কনসোল টুলস দিয়ে মোবাইল ফাইল লেটেস্ট করা হয় হ্যাঁ, ওইটা দিয়েও করা যায়। ওটা যদি ইজিলি করা যায় না? হ্যাঁ, ওইটা দিয়ে আপনি যদি করেন তাহলে প্রবলেম নাই, ওইটা দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো এই তো, তারপরে এখন এটাকে আপনি গুড ব্যাড দিয়ে দেন। তো এটা গুড সিগনেচার দিয়ে দেই, এটা ঠিকঠাকই আছে। তারপরে আসেন সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি করা আছে কি নাই সেই জিনিসটা দেখতে হবে। একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ করা আছে কিনা, সাইট ম্যাপ মানে হচ্ছে ইন্ডেক্সিং করা আছে কিনা। হ্যাঁ, ইন্ডেক্সিং করা আছে কিনা সেই জিনিসটা চেক করতে হবে। কিভাবে চেক করবেন সেটা? সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখান থেকে যেটা আছে এটাকে বাদ দিতে হবে। এখানে লিখতে হবে সাইট ম্যাপ ডট এক্সএমএল। এরকমটা চলে আসলে সাইট ম্যাপ করা আছে। কথা বুঝছেন? এখানে যদি 404 পেজ আসতো তাহলে সাইট ম্যাপ করা নাই। কথা বুঝতে পারছেন? যদি ভাইয়া 404 আরেকবার পেজ একটু দেখ। আসতো। আচ্ছা, ডোমেন নেমটা দেওয়ার পর একটা স্ল্যাশ, সাইট লিখছেন, এবার ম্যাপ, কোনো স্পেস হবে না, তারপরে হবে ডট এক্স এম এল, সার্চ, যে রেজাল্ট আসবে সেটাই। অনেক সময় এভাবে আসে না, তখন কি করবেন? তখন লিখবেন সাইট ম্যাপ আন্ডারস্কোর ইনডেক্স ডট এক্সএমএল। তখন এভাবে দেখবেন। অনেক সময় এভাবে দেখতে হয়, যেটাতে আপনার ওইভাবে না আসে। ঠিক আছে? এটাতে এখন আবার 404 দেখাচ্ছে, তখন আবার দেখাবে না যদি ওইভাবে দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন? তো এটা এভাবে ইন্ডেক্সিং করা হয়েছে। একটু দেখি তো সাইড ম্যাপ ইন্ডেক্স সাপোর্টটা নাকি আমি দেখতে পারি না ভাইয়া। সাইট ম্যাপ, আচ্ছা দাঁড়ান, ইন্ডেক্স ডট এক্সএমএল। ঠিক আছে? যদি এইভাবে সাইট ম্যাপ করা হইতো তাহলে এখানে ওই যে তখন যেটা দেখলাম তখন ওইটা আসতো, কিন্তু এভাবে সাইট ম্যাপ করা হয় নাই বিধায় এরকম 404 পেজ দেখাইছে। বুঝছেন? আর যদি সাইট ম্যাপ করা নাই থাকে তাহলে আপনাকে 404 পেজ দিয়ে দেখাবে। তো এটা কি সাইট ম্যাপ করা আছে। তো এটা যদি একটু নিচে এখানে দেখেন, এই যে সাইট ম্যাপ লেখা আছে, সাইট ম্যাপ লেখা আছে, এই যে দেখেন সাইট ম্যাপ, ওকে বলতেছে যে ঠিক আছে সাইট ম্যাপ করা আছে। তো এখানে কি দিবেন? গুড। আচ্ছা, তারপরে হচ্ছে রোবট ডট টিএক্সটি। রোবট ডট টিএক্সটি হচ্ছে সাইট ম্যাপের পুরো একটা উল্টো জিনিস। কেন উল্টো জিনিস বলতেছি? সাইট ম্যাপের মাধ্যমে আমরা
একটা ওয়েবসাইটে কি করতেছি, দেখ গুগলের কাছে সাবমিট করতেছি, যে ইন্ডেক্সিং করতেছি, যে আপনি আমার সাইটটাকে পড়েন, তাই না, বা আমার সাইটটাকে দেখেন, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ। সো আর robot.txt এর মাধ্যমে আমি আমার সাইটটাকে গুগলের থেকে বিরত রাখতেছি। তো একটা জিনিস যে আপনার অ্যাকচুয়ালি robot.txt যেটা, হ্যাঁ, robot.txt এটা দিয়ে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে কিছু কিছু পেজকে আপনি গুগলে ইন্ডেক্স হইতে দিবেন না। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের সব পেজগুলোকে কিন্তু গুগলে র্যাঙ্ক আপ করাই না। কিছু কিছু পেজগুলোকে কি করি, গুগলের কাছ থেকে দূরে রাখি। যেরকম হচ্ছে অ্যাডমিন প্যানেলের যে পেজটা থাকে বা অ্যাডমিন প্যানেলের যে অংশটা থাকে, হ্যাঁ, ওইটা কি আপনি কখনো চান যে ওইটা র্যাঙ্ক করুক গুগলে? না ভাইয়া। তো ওইটাই মেন, যে আপনাকে দেখতে হবে যে অ্যাডমিন প্যানেলটা র্যাঙ্ক করছে কিনা। কিছুদিন আগে বলতে হচ্ছে প্রায় হচ্ছে এই বছর জানুয়ারির দিকে একটা সাইট পাইছিলাম এরকম, হ্যাঁ, যে উনি robot.txt করে নাই, ওনার সাইটে প্রায় 3 বছর যাবত মানে রানিং চলতেছে। হ্যাঁ, কারো চোখে এরকম পড়েও নাই, খুব ভালো একটা সাইট ছিল না, তো যার কারণে হচ্ছে আপনার যে ওইভাবে র্যাঙ্কও করে নাই। তবে ওনার সাইটের নাম লিখে সার্চ করলে আপনার ওনার যে সি প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেল আর কি, হ্যাঁ, অ্যাডমিন প্যানেলটা সহ র্যাঙ্ক করেছে robot.txt না থাকার কারণে। বুঝেন কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার? এরকম যদি ভাইয়ের থেকে থাকে তাহলে আমার ওয়েবসাইট কন্ট্রোলটা বুঝি নাই। যদি থাকে, আই মিন হ্যাঁ মানে এই যে মানে কন্ট্রোল প্যানেলটা যদি র্যাঙ্ক করে ফেলে বাই হ্যাঁ চান্স, তাহলে আমার ওয়েবসাইটের যে কন্ট্রোলটা ওটা কি আরেকজন নিয়ে ফেলবে? হ্যাঁ, অবশ্যই। হ্যাকারের কাছে তো কোনো ব্যাপারই না তখন। জি ভাইয়া, সেটাই। আপনার একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল যখন খুঁজে পাওয়াটা হচ্ছে একটা হ্যাকারের কাছে প্রথম কাজ। তো ওইটাই তো আপনি র্যাঙ্ক আপ করায় দিচ্ছেন। ও মাই গড, কি ভয়ঙ্কর ব্যাপার। তো এখন এই robot.txt এর মাধ্যমে আপনি ওই কন্ট্রোল প্যানেল আরো যে সমস্ত বিষয়ে থাকে সেই জিনিসগুলোকে হিডেন করে, হাইড করে দিতে হয়। তো এটাও একটা এসইওর পার্ট। হ্যাঁ, এটাও কিন্তু ইউজ করতে হবে। তো এটা কিভাবে করে দেখবেন এটা অ্যাকচুয়ালি করছে কিনা? সো এই যে যে সাইটটা আছে, হ্যাঁ, এটা আবার সেম কাজটা, জাস্ট ইউআরএলটা, ডোমেন ইউআরএলটা, তারপর স্ল্যাশ দিবেন, তারপরে রোবটস লিখবেন, রোবটস লিখছেন, রোবটস লিখে তারপরে .txt এন্টার। যদি এখানটায় দেখেন যে robot.txt, হ্যাঁ, এই যে আপনার এই যে এরকম ভাবে না আসে, হ্যাঁ, সাইট এরকম যদি কোনো লেখা না আসে, ঠিক আছে, এই টাইপের লেখা যদি না আসে, 404 পেজ আসে, তার মানে ওই ওয়েবসাইটে robot.txt করা নাই। যদি কখনো দেখেন এরকমটা, আর যদি দেখেন যে এরকম লেখা আছে, তাহলে robot.txt করা আছে। আপনাদের যদি একটু দেখাই, গুগলেও কিন্তু robot.txt আছে, গুগলেরটা আরো বড়, বিশাল বড় একটা robot.txt, google.com/ এই যে robot.txt, এর আগে সার্চ করছিলাম। তো এই যে দেখেন, এটা হচ্ছে গুগলের robot.txt, বুঝতে পারছেন? এটা গুগলের robot.txt। তো এই যে এখানে যেরকম লেখা আছে, এইখানটা তো ওই রকমই কিছু লেখা আছে, তাই না? জি ভাই। লেখাগুলো তো দেখতে তো সেম, লেখাগুলো জি দেখতে ভাইয়া। সেম না? তো এরকম যদি লেখাগুলো দেখেন, তাহলেই হচ্ছে আপনার robot.txt। কোথাও হয়তো 2 লাইনে থাকতে পারে, কোথাও হচ্ছে এরকম একটু বড় থাকবে, কোথাও হচ্ছে, কিন্তু 404 পেজ থাকা মানে হচ্ছে robot.txt নাই।
আপনি হয়তো এখন যদি একটু সার্চ করে আপনি যদি অন্য কোন একটা কম্পিউটারের পেজ দেখেন, হ্যাঁ, যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, হ্যাঁ, এটা হয়তো দেখবেন একটু বড় আছে, না হলে একদম ছোট আছে। এই যে দেখেন, এটা হচ্ছে জাস্ট 2 লাইনের। এটা কি? এটা জাস্ট 2 লাইনের না? এটাই। disallow admin হ্যাঁ, অ্যালাউ ডিসঅ্যালাউ শেষ। তো এখন এটাকে কি করবেন? robot.txt করা আছে তাই না? ওইটা গুড দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক। একটা ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক আপনি কখনো চাইলে এভাবে চেক করতে পারবেন না। কি করতে হয়? সোজা নিচে আসবেন, এখানে দেখবেন গুগল অ্যানালাইটিক করা আছে, জি ভাই করা আছে, চলে যাবেন, সাইন দিয়ে দিবেন, শেষ। বাকি যত কম্পিটিটর আছে এই কিওয়ার্ডের আন্ডারে সেগুলোকে ঠিক এইভাবে করতে হবে। হ্যাঁ, আর একটু দেখান তো এটা, কোনটা? যে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক ডায়াগনোসিসে চলে আসবেন, চলে আসার পরে আচ্ছা, এখানে তো আছে। হ্যাঁ, এখানে যেটা আছে ওইটাই হবে। কজ হচ্ছে আপনি গুগল অ্যানালিটিক এভাবে দেখতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট যদি সামহাও কোনো কারণে হ্যাকও হয়ে যায়, তারপরেও গুগল অ্যানালাইটিক হ্যাক হবে না। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ইয়ে থাকে, কি বলে এটাকে, ডেটাটা এখানটায় থাকে। আপনার আপনার যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের পুরো ডেটাটাই হচ্ছে এখানে। ক্লিয়ার? তো এখন কি কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া টেক্সট এইচটিএমএল রেশিওটা এটা ফার্স্টের দিকে আমি একটু মিস করেছিলাম ব্রেকের পর। টেক্সট এইচটিএমএল রেশিওটা হচ্ছে আপনি যে টেক্সট গুলো, টেক্সট এইচটিএমএল রেশিও হচ্ছে আর্টিকেলের পরিমাণটা বেশি হবে, টেক্সটের পরিমাণটা কম হবে। ভাইয়া আর্টিকেল তো টেক্সট গুলাই না, হ্যাঁ এইচটিএমএল বা কোডিং গুলাই কম হবে, এটা না? সেটাই। তো এখন আপনার আর্টিকেল যেটা আছে সেটা যেন বেশি থাকে। তবে এটা খুব একটা ম্যান্ডেটরি না যে আপনার এসইওর উপর ইফেক্ট করবে, তবে কম হইলে একটা ভালো ইফেক্ট করে, বেশি হইলে কোনো ইফেক্ট করে না ওইরকম। ঠিক আছে? আর এটা এখনো পর্যন্ত কেউ আপনার 15% মেনটেন করতে পারছে এরকম মানুষ কমই আছে। ঠিক আছে, 15% মেনটেন করা যায় না, কজ আপনার ওয়েবসাইটে হাজার মানে কয়েক হাজার ওয়ার্ডের আর্টিকেল হবে, তো তখন আপনার কি করবেন? তাহলে তো এটা সবসময় ব্যাডই আসবে। ব্যাড আসবে অ্যাকচুয়ালি, এটা কি বললাম, অতটা হচ্ছে আপনার ইয়ে হবে না, ইফেক্ট করবে না। যে 15%ই যেটা থাকতে হয় এটা মেনটেন করা যায় না, এটা থাকবে না মেবি, এটা এই রুলসটা মেবি উঠায় দিবে। কিছুদিন পরে হয়তো গুগলের আপডেট আসতেছে মেবি। হ্যাঁ ভাই, কিছু অ্যাকচুয়ালি এদের ইয়েটা আপডেট হয়েছে, কি বলে এটাকে, যেটা পেড, আমরা যেটা এসইএম যেটাকে বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তো ওইটাতে আপডেট আসছে অনেক কিছু। এখনো
এসইওর যে পার্টটাতে সেটাতে এখনো কোনো আপডেট ওইভাবে আসেনি। গুগল অনেক ডান্সিং করতেছে নাকি বর্তমানে? অরূপ ভাই কিসে পড়েন, কোথায় হ্যাঁ, আমি পড়াশোনা করতেছেন? অনার্সে পড়ি 4th সেমিস্টারে প্রিভেট ইউনিভার্সিটিতে চিটাগাং। সাবজেক্ট কোনটা আপনার? তবে ইংলিশ। জি, ইংলিশে ভাই। আচ্ছা। আপনাদের তো আজকে এটা নেই না, অ্যাটেন্ডেন্স? না ভাই নেন। ক্লাস শেষ? না, শেষ হবে কেন, এখন আরো 1 ঘন্টা বাকি আছে। এখন আপনারা আগে বলেন তাহলে স্যার আমরা আপনাদের কি কোনো কর প্রবলেম আছে কিনা। আজকে যা বললাম তার উপরে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কাইন্ডলি বলেন, যে ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি। একটু ভাইয়া প্রথম থেকে আরেকবার একটু বলবেন এটা? প্রথম থেকে আরেকবার একটু বলবো, হ্যাঁ সেটা তো বলবো, বাট যেটুকু বলছি সেটার উপর কি কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা আগে একটু বলেন। না ভাই। আচ্ছা, আদিত্য ভাই তো আজকে নেই না? আমাদের নোমান ভাই সিয়ার। আছেন? হ্যাঁ, সিয়ার নাই আজকে। নোমান ভাই আছেন? উনি একবার জয়েন করে আবার কই চলে গেল, নাই। জান্নাতুল ফেরদৌস আপু আছেন? জি ভাইয়া আছি। শোভন ভাই তো নাই আজকে না? শামিন ভাই নাই, ওসমান ভাই নাই, মাইনুদ্দিন ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা শান্ত ভাই, উনি কি ক্লাস করবে না, কেউ কি বলতে পারেন? আপনাদের কারোর সাথে কথা হইছে? সাগর ভাই আছেন? আমির ভাই নাই। কায়েস ভাই আছেন? জি সিফাত ভাই। ভাই আছেন? সিফাত ভাই? সিফাত ভাই নাই। আচ্ছা, সৈকত ভাই আছেন? ভাই মেহেদী ভাই? সাগর ভাই মেসেজ দিছে। হ্যাঁ ভাই পাইছি, আপনার মেসেজ পাইছি আমি। পিয়া আপু আছেন? হ্যালো, স্যার প্রেজেন্ট। অদিতি আপু? হ্যাঁ ভাইয়া আছি। ওকে, ওকে ঠিক আছে, সবারটা নেওয়া হয়ে গেছে। ভাইয়া আমারটা নেওয়া হয় নাই। নাম কি? কই ফারহাদ ভাই, আপনারটা নেই নাই? না দাঁড়ান, ভাইয়া। আপনার তো আমারটা দিছেন? নামটাও তো আমি লিস্টে উঠাই নেই। আরে ভাই। সরি ভাই। আপনার ইয়েটা না বলেন, ভাই নেক্সট। রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন তো ভাই। রেজিস্ট্রেশন নাম্বার
একটু ভাইয়া 1 মিনিট। আপনাকে কি গতকালকে আমি রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞাসা করছিলাম? না ভাইয়া। না, আপনারটা উঠানোই হয় নাই। গত ক্লাসেও তো ছিলেন। জি আমি এই ওই দিন রাতেও ছিলাম। গত ক্লাসে তো আমার অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন আপনি। হ্যাঁ, আমার রেজিস্ট্রেশন নাম্বার ভাইয়া 31 দাঁড়ান একটা মিনিট। 31 3331